যেতে ব্যাক স্টেজের পরতে লেপ্টে থাকে যে সংলাপ, কস্টিউমের মাপেতে তলোয়ারের খাপেতে উত্তেজনার ছয়লাভ, গিরি শিশির শুম্ভু অজিন্তে সুফল বাদল সরকারের পথে, বারে বারে থিয়েটারে চর্যাপদ, খেলে গিয়ে উঠে দাঁড়ায় চর্যাপদ, দিবারাত্রির কাব্য লেখে চর্যাপদ, নাট্যমেলা সেমিনারে চর্যাপদ। নমস্কার, দেখতে দেখতে আমরা চলে এলাম আসানসোল চর্যাপদ আয়োজিত আন্তর্জাতিক নাট্যালোচনার চতুর্থ পর্যায়ের চতুর্থ পর্বে। আজকে ভারতীয় থিয়েটারে, বাংলা থিয়েটার এই নিয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে যে মানুষটি রয়েছেন তাকে আমাদের এই শহর অর্থাৎ আসানসোলের মানুষ অত্যন্ত ভালোভাবে চেনেন, কারণ তার নাটক দেখে আমরা সবাই উদ্বেলিত হয়ে গেছিলাম আসানসোলে বসে। শুধু আসানসোল কেন, সারা বাংলা এবং ভারতবর্ষেও তার নাটক ছড়িয়ে পড়েছে। হ্যাঁ, কথা বলছি শ্রী রাকেশ ঘোষ, তাকে নিয়ে। 24শে মার্চ 1977 সাল তার জন্ম। তারপরে থিয়েটার নিয়ে তার পথ চলা। থিয়েটারের তার জার্নি শুরু দান্দিক নাট্য দলের হাত ধরে, এবং সেখানে তিনি প্রথম নাটকে অভিনয় করেন রবীন্দ্রনাথ ঠাকুরের শারদোৎসব। তারপরে এই নাট্যদলেই তার তাতিয়া চোপি নাটক শ্রী অচিন্ত চৌধুরীর পরিচালনায়, এবং তারপরে ভালো ছেলে নাটক যা রচনা করেন এবং পরিচালনা করেন শ্রী শেখর সামাদ্দার। এরপরে তিনি যুক্ত হন হাওড়ার নটধা নাট্যদলের সঙ্গে, এবং তারপরে তৈরি করেন নাট্যদল দমদম শব্দমুগ্ধ। তার রচিত পরিচালিত কিছু বিখ্যাত নাটকের নাম অন্তরীণ আরশিনগর, ইন্দ্রজাল, স্পর্শকাতর, সন্ধ্যে শেষের ছটা, লজ্জাবর্ষণ, রহরহ সাথে, রাত ভোর বৃষ্টি, ঋতুপর্ণ ঘোষ, মায়া মৃদঙ্গ, রাজকুল গাথা, কুমার সম্ভবের কবি পদ্মিনী প্রভৃতি নাটক। তার রাজকুল গাথা এবং আরেকটি নাটকের নাম সেটি হচ্ছে উপল ভাদুরী। এই দুটি নাটকে তিনি কাজ করেন প্রখ্যাত কিংবদন্তি অভিনেতা শ্রী চপল ভাদুরীর সঙ্গে। তিনি কাজ করেছেন বাংলাদেশের লাকি ইনাম, আসামের চিত্রভানু ভৌমিক এবং উড়িষ্যার ধীরা মল্লিকের সঙ্গে। তিনি যাদবপুর মন্থনের হয়ে রচনা করেছেন শুনো মনসা কথা এই নাটকটি। তিনি শ্রী মনীষ মিত্রের পরিচালিত প্রখ্যাত নাটক উরুভঙ্গমেও অভিনয় করেছেন অত্যন্ত সফলতার সঙ্গে। তার নাটক নিয়ে তিনি পৌঁছে গিয়েছেন শুধু রাজ্যে নয়, পৌঁছে গিয়েছেন ভারতের বিভিন্ন জায়গায়, যার মধ্যে অবশ্যই উল্লেখযোগ্য দিল্লির ন্যাশনাল স্কুল অব ড্রামা আয়োজিত ভারত রং মহোৎসব, এছাড়াও পশ্চিমবঙ্গ সরকার আয়োজিত মিনার্ভা নাট্য সংস্কৃতি চর্চা কেন্দ্র আয়োজিত জাতীয় নাট্য উৎসবেও তার নাটক আমরা অভিনীত হতে দেখেছি। এরকম একজন মানুষ সম্মানিত হয়েছেন প্রচুর নাটকের জন্য। শ্রী রাকেশ ঘোষ পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির উপদেষ্টা মন্ডলীর মাননীয় সদস্য। তিনি ধারাবাহিক বা চলচ্চিত্র কাজ করেছেন বহু প্রখ্যাত মানুষের সঙ্গে, যাদের মধ্যে অন্যতম সৌমিত্র চট্টোপাধ্যায়, দীপঙ্কর দে, সুপ্রিয়া দেবী, মমতা শঙ্কর, সুদীপ্ত চক্রবর্তী, গার্গী রায়চৌধুরী, মৌসুমী চট্টোপাধ্যায় প্রমুখ শিল্পীদের সঙ্গে তিনি কাজ করেছেন। তিনি চলচ্চিত্র জগতে যেমন চিত্রনাট্য রচনা করেছেন, তেমন কাহিনী রচনা করেছেন, সহ পরিচালনার কাজও করেছেন। কিন্তু আবারও বলি, চলচ্চিত্র জগৎ হয়তো তার দ্বিতীয় প্রেম, কিন্তু তার প্রথম প্রেম দমদম শব্দমুগ্ধ এবং তার নাট্য জগৎ। আমার সাথে যখনই ফোনে কথা হয় তখনই হয়তো খুব সামান্য দরকারে হয়তো কথা শুরু হলো, কিন্তু দেখা গেল যখন ফোনটি কাটা হলো, ফোনের টাইমিং দেখাচ্ছে 1 ঘন্টা 15 মিনিট বা 1 ঘন্টা 20 মিনিট, মানে কখনোই 1 ঘন্টার কমে হয়তো কোনোদিনও গল্প হয়নি। অর্থাৎ আমি এবং রাকেশ দা দুজনেই অত্যন্ত কথা বলতে ভালোবাসি, এবং দুজনের মধ্যে যখন কথা হয় তখন থিয়েটার নিয়ে এবং একটি গভীর বিষয় নিয়ে কথা হয়। সেই বিষয়টি আজকের বিষয়, কারণ এই বিষয়টি তার থিয়েটারে উঠে আসে বারবার করে। তাই আমি রাকেশ দা থিয়েটারকে মনে করি একটি মুভমেন্ট। তিনি তার থিয়েটারের মাধ্যমে মানুষকে জাগাতে চাইছেন, অন্যভাবে অন্য রকমের কথা বলছেন, যা অত্যন্ত প্রয়োজনীয়, এবং যা নিয়ে কথা বলতে হয়তো আমরা ভয় পাই, বা যা নিয়ে কথা বলতে হয়তো আমরা লজ্জা পাই, অথবা আমরা হয়তো অবহেলায় দূরে সরিয়ে দিই সেই বিষয়টিকে। সেই বিষয়টি আজকে উঠে আসবে আমাদের আলোচনায়। বিষয় অ্যান্ড্রোজেনি। কি অ্যান্ড্রোজেনি এবং তা নিয়ে রাকেশ ঘোষ কি ভাবছেন, এবং বাংলা থিয়েটার, ভারতীয় থিয়েটার এই ক্ষেত্রেই বা অ্যান্ড্রোজেনি বিষয়টি কিভাবে আসছে শুনে নেব। তাহলে উর্জা সিম। নমস্কার,
আসানসোল চর্যাপদকে অনেক অনেক ধন্যবাদ, ভালোবাসা, কৃতজ্ঞতা আজ আমাকে আপনাদের সামনে এই বক্তব্য রাখবার সুযোগ করে দেবার জন্য। আমাদের আজকের আলোচনার বিষয় ভারতীয় নাটকের প্রেক্ষিতে বাংলা নাটকে অ্যান্ড্রোজিনি। এটা একটা খুব বিস্তৃত বিষয় এবং সময় আমাদের সংক্ষিপ্ত, তাই খুব সংক্ষিপ্ত আকারেই আমরা আলোচনাটা করব। অ্যান্ড্রোজিনি কথাটার আভিধানিক অর্থ, ইংরাজি অভিধানের অর্থ নাইদার ডিস্টিংক্টলি মাস্কুলাইন অর ফেমিনাইন ইন অ্যাপিয়ারেন্স অর ইন বিহেভিয়ার। নৃসিংহপ্রসাদ ভাদুড়ী এর বাংলা একটা সমার্থক শব্দ বলছেন যে স্ত্রী এবং পুরুষ ভাবের সংকরানুভূতি। আমাদের ভারতীয় সংস্কৃতিতে অ্যান্ড্রোজিনি বহু প্রাচীন কাল থেকেই ছিল। অর্ধনারীশ্বর তত্ত্ব বা ভাবনা এই অ্যান্ড্রোজিনিরই প্রকাশ। আসলে নারী এবং পুরুষ এই দুটো অপোজিট ওয়ার্ডের মাঝখানে একটা প্রলংড গ্যাপ, একটা বিস্তীর্ণ প্রান্তর, আর সেই প্রান্তরে বিভিন্ন রঙের মানুষ বাস করে। অর্ধনারীশ্বরের নানান রূপ, যার যেটা ভাব, স্বভাব, সেটাই তো স্বাভাবিক। আর শিল্প এই স্বাভাবিকত্বই ডিমান্ড করে, অনুকরণ নয়। এই স্বাভাবিকত্ব নিয়েই ভারতীয় সংস্কৃতিতে অ্যান্ড্রোজিনি বারবার এসেছে। ইন্ডিয়ান রিলিজিয়াস মিথোলজিতে, পুরাণে, মহাকাব্যে বা মন্দির গাত্রে, স্থাপত্যে, ভাস্কর্যে, চিত্রকলায়, এমনকি লোকায়ত সংস্কৃতিতেও অ্যান্ড্রোজিনি প্রকট হয়েছে যুগে যুগে। আমরা যদি পুরাণ মহাকাব্যের দিকে দেখি তাহলে ভগীরথের জন্ম হচ্ছে দুই রানীর সঙ্গমের ফলে। আবার সমুদ্র মন্থনের সময় অমৃত ভাণ্ড হাতে বিষ্ণু আবির্ভূত হচ্ছেন মোহিনী রূপে, আর সেই মোহিনীকে দেখে কামার্ত হয়ে পড়ছেন শিব। শিব এবং বিষ্ণুর মিলনের ফলে জন্ম নিচ্ছেন আয়াপ্পা স্বামী। একদিকে শিব এবং বিষ্ণুর মিলনে জন্ম নিচ্ছেন আয়াপ্পা স্বামী পুত্র সন্তান, আবার অন্যদিকে দুই রানীর সঙ্গমের ফলে জন্ম নিচ্ছেন ভগীরথ পুত্র সন্তান। এরকম আরও অজস্র উদাহরণ আছে। আপনারা বৃহন্নলা, শিখণ্ডী, চিত্রাঙ্গদা আখ্যান তো জানেনই। এমনকি কুরুক্ষেত্র প্রান্তরে শ্রীকৃষ্ণ মোহিনী রূপ ধারণ করে উলুপির পুত্র ইরাবানের সঙ্গে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হয়েছিলেন এবং দুজনের ফুলশয্যাও হয়েছিল। ফুলশয্যার রাত্রে ইরাবান মোহিনীর গায়ে দধি ননির গন্ধ পান এবং ইরাবানের মৃত্যুর পর আমাদের মোহিনী কৃষ্ণ বৈধব্যও নেন। আমাদের হিন্দু এবং বৌদ্ধ যাগ যজ্ঞ কেন্দ্রিক ধর্মীয় সংস্কারগুলোতে যে সমস্ত সেই সময়কার রিচুয়ালস এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হতো, সেখানে পুরুষরাই নারী রূপে অবতীর্ণ হতো। আমরা যদি লোকায়ত সংস্কৃতির দিকেও দেখি তাহলে আমাদের ভারতবর্ষের প্রায় প্রতিটি রাজ্যের লোকসংস্কৃতিতেই রয়েছে অ্যান্ড্রোজিনি। আসামের ক্ষত্রিয় ঘরানায় রয়েছে, বাংলার আলকাপে যাত্রায়, উড়িষ্যার গতিপুয়া রাধাকৃষ্ণ লীলায়, বিহারের লন্ডা নাচে, ছত্তিশগড়ের নাচায়, দক্ষিণ ভারতে রয়েছে আপনার মোহিনীআট্টম, কুড়িয়াট্টম, কথাকলি। এই সমস্ত লোকসংস্কৃতিগুলোর অনেকগুলোই আজকে ধ্রুপদী সংস্কৃতিতে রূপান্তরিত। যদি চিত্রকলার দিকে দেখি তাহলে মধুবনী, কলমকারী, এর মধ্যেও আমরা অ্যান্ড্রোজিনি দেখতে পাবো। আসলে একজন মানুষের মধ্যে নারী এবং পুরুষ দুটো সত্তাই বিরাজ করে। এবার মানুষে মানুষে সেই অনুপাতের তারতম্য হয়, সেই সত্তার হেরফের হয়। আপনারা একটু ভালো করে তলিয়ে ভেবে দেখলে বুঝতে পারবেন আমাদের প্রত্যেকের জীবনের প্রথম যৌন অভিজ্ঞতাটা কিন্তু আমাদের নিজেদের সঙ্গে। আত্মরতির সময় আমরা আমাদের নিজেদের একটা বডি পার্টকে, একটা দেহাংশকে অল্টারনেট সেক্সে ট্রান্সফর্ম করে দিই। সুতরাং আত্মরতির চরম সুখানুভূতির মুহূর্তে একজন মানুষ একই সঙ্গে স্ত্রী এবং পুরুষ, অর্থাৎ সে অর্ধনারীশ্বর, এবং নিজের সঙ্গে নিজের এই যে যৌন অভিজ্ঞতা, এটা তো হোমোসেক্সুয়ালিটিরই নামান্তর। সুতরাং হোমোফোবিক মানুষজন মানতে না চাইলেও সে তার জীবনে কখনো না কখনো হোমো এরোটিক বা হোমোসেক্সুয়াল। আমাদের আজকের আলোচনার সঙ্গে যদিও এই সেক্সুয়াল ওরিয়েন্টেশনের সরাসরি সম্পর্ক নেই, কিন্তু অ্যান্ড্রোজিনি নিয়ে আলোচনা করতে গেলে LGBTQ কমিউনিটির কথা, লেসবিয়ান, গে, বাইসেক্সুয়াল, ট্রান্সজেন্ডার, কুয়ার কমিউনিটির কথা আসবেই। আমার ভাবতে অবাক লাগে আজকে আমরা যে বিষয়টা নিয়ে এখানে আলোচনা করছি, অ্যান্ড্রোজিনি, সেই শব্দটা আমাকে পাশ্চাত্য থেকে ধার করতে হয়েছে। সেই শব্দটার কোনো সমার্থক শব্দ আমি ভারতীয় কোনো ভাষায় পাচ্ছি না, অথচ আজ থেকে কত কত বছর আগে ভারতীয় সংস্কৃতি এই অ্যান্ড্রোজিনিকে মান্যতা দিয়েছিল সসম্মানে, সগৌরবে, যার প্রমাণ বাৎসায়নের কামসূত্র, যার প্রমাণ
খাজুরাহো কোনারকের মন্দির গাত্র। আমরা যদি ভরতের নাট্যশাস্ত্র দেখি, সেখানে ভরতের নাট্যশাস্ত্রে রীতিমতন এমফাসিস দিয়ে বলে দেওয়া আছে যে মহিলা চরিত্রে মহিলা অভিনেতাদেরকে দিয়েই অভিনয় করাতে হবে। আর ঠিক এই এমফাসিসের জায়গাটা থেকেই মনে প্রশ্ন আসে এবং স্থির নিশ্চিত হওয়া যায় যে প্রাক নাট্যশাস্ত্র যুগে তার মানে পুরুষ অভিনেতারাই মহিলা চরিত্রে অভিনয় করতেন। হয়তো তাদের সেই অভিনয় সেই উৎকর্ষতায় পৌঁছয়নি, তারা সেই টেকনিক্যাল সাপোর্ট পাননি, সেই মেকআপ, সেই কস্টিউম, সেই উইগ বা সেই কণ্ঠস্বর তাদের ছিল না, যে জন্যই এই শাস্ত্রীয় বিধান। Oh mothers, this is the true face of our patriarchal society. This hellish prison war which you visited Sita, Shakuntala, which tortured me, shaped you. আজ থেকে 550 বছর আগে, প্রায় শেক্সপিয়ারের জন্মের 32 বছর আগে, সর্বশাস্ত্রজ্ঞ বিশ্বম্ভর মিশ্র বা নিমাই পণ্ডিত চন্দ্রশেখর আচার্যের গৃহ প্রাঙ্গণে তার নিজের ডিরেকশনে কৃষ্ণলীলা মাধুর্যে অভিনয় করছেন স্ত্রী ভূমিকায়। একটি নয়, দুটি, রাধা এবং রুক্মিণী। আবার এর 400 বছর পর 2রা অগাস্ট 1884 স্টার থিয়েটারে বাংলার নাট্যাচার্য গিরিশচন্দ্র ঘোষ তার প্রিয় শিষ্যা বঙ্গরঙ্গমঞ্চের ডিভা বিনোদিনী দাসীকে দিয়ে অভিনয় করাচ্ছেন ওই বিশ্বম্ভর মিশ্র বা নিমাই পণ্ডিতের চরিত্রে চৈতন্যলীলা নাটকে। আরও 100 বছর পরে রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর নাটকে কানহাইয়ালাল অমলের চরিত্রে অভিনয় করাচ্ছেন তার স্ত্রী প্রখ্যাতা অভিনেত্রী সাবিত্রী দেবীকে দিয়ে। আমার জানা আছে 19বিংশ শতাব্দীতে থিয়েটারে বহু অভিনেত্রী পুরুষ চরিত্রে অভিনয় করেছেন। এদের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য নাম কুসুম কুমারী। কুসুম কুমারী একাধিকবার একাধিক ডিরেক্টরের কাছে, গিরিশচন্দ্র ঘোষ, অমরেন্দ্রনাথ দত্ত, এদের কাছে একাধিক পুরুষ চরিত্রে অভিনয় করেছেন। আমার এই প্রশ্নটা জাগে, যে সময়ে থিয়েটারেতে পুরুষ অভিনেতাদেরই প্রাধান্য, অভিনেত্রী মানে বারাঙ্গনা পল্লী থেকে অভিনেত্রীদেরকে নিয়ে আসতে হচ্ছে, তাদেরকে শিক্ষিত করে তুলতে হচ্ছে সময় ব্যয় করে, সেই সময় একজন অভিনেত্রীকে দিয়ে পুরুষ চরিত্রে অভিনয় করানো কেন? এটা তো এক ধরনের অপচয়। নিজের কাছেই নিজের উত্তর পেলাম। এই সমস্ত কালোত্তীর্ণ নির্দেশকরা বিশ্বাস করতেন, কায়মনোবাক্যে বিশ্বাস করতেন, শিল্পীর কোনো জেন্ডার হয় না। শিল্পীর যেমন কোনো নির্দিষ্ট দেশ, কাল, ধর্ম, বর্ণ, জাত থাকতে পারে না, তেমন নির্দিষ্ট লিঙ্গও থাকতে পারে না, কারণ শিল্পী অবিনশ্বর আত্মার মতন। শিল্পী নিজেই স্বয়ং ঈশ্বর, আর ঈশ্বরের তো কোনো জেন্ডার হয় না। এ বিষয়ে অসম্ভব উদার ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। মানে যে রবীন্দ্রনাথ ঠাকুর বাড়িতে মহিলাদেরকে দিয়ে অভিনয় করাচ্ছেন, সেই রবীন্দ্রনাথই শিশির ভাদুরীকে পরামর্শ দিচ্ছেন রক্তকরবীতে নন্দিনী চরিত্র কোনো পুরুষ অভিনেতাকে দিয়ে করানোর জন্য। পরবর্তীকালে ভারতীয় থিয়েটারে বহু নির্দেশক অ্যান্ড্রোজিনি নিয়ে কাজ করেছেন। এই প্রসঙ্গে বিশেষভাবে উল্লেখযোগ্য মহেশ দত্তানির নাম। তার একাধিক নাটক রয়েছে, 30 Days in September, ব্রিফ ক্যান্ডেল, ডান্স লাইক ম্যান, 7 সার্কেল রাউন্ড দ্য ফায়ার, এরকম আরও অজস্র নাটক আছে যেগুলো অ্যান্ড্রোজিনি নিয়ে। হাবিব তানবীরের চরণদাস চোর বা গাঁও কা নাম শ্বশুরাল, মেরা নাম দামাদ ইত্যাদি নাটকগুলোতে ছত্তিশগড়ের ওই নাচা ফোক আর্ট ফর্মের প্রয়োগ দেখা যায়। মুম্বাইতে রয়েছেন ফৈজে জালালি, তিনি শিখণ্ডী নিয়ে কাজ করেছেন দেবদূত পট্টনায়কের কাহিনীকে অবলম্বন করে। আমাদের আসামে রয়েছে বিকাশ দাস, আমাদেরই বয়সী প্রায়। উড়িষ্যাতে দীর্ঘদিন ধরে কাজ করছে দীনেশ দাস। আমি দীনেশের কাজ নিজে সামনে বসে দেখেছি, অসম্ভব ভালো কাজ করেন। অমল আলান্নার একাধিক কাজে এসেছে, তামিলনাড়ুর সৃজিত সুন্দরামের কাজে এসেছে, বেঙ্গালুরুর শরণ্য রামপ্রকাশের কাজে এসেছে। বিশেষ করে আরও উল্লেখ করতে হয় বিজয় তেন্ডুলকরের মিত্রাচি গোষ্ঠা নাটকের নাম। সেখানে তো কেন্দ্রীয় চরিত্র মিত্রা অল্টারনেট সেক্সুয়ালিটির, মিত্রা লেসবিয়ান,
এই নিয়ে নাটকটা মিত্রার এই টানা পড়ে মানসিক তার সামাজিক অবস্থান ইত্যাদি নিয়ে। আমি সময় সংক্ষিপ্ত ভারতীয় নাটকের পরিসর সেরে এবার আমি চলে আসব আমাদের বাংলা নাটকের প্রসঙ্গে। বাংলার জলবায়ুই এমন যে এখানে অ্যান্ড্রোজিনি আরও বেশি করে এসেছে। আমি তো বাংলার ফোক আর্টের কথা বলেইছি, এখানে তো শ্রীচৈতন্য রাধাভাবে সাধনা করেন, এখানে শ্রীরামকৃষ্ণ হয়ে ওঠেন কালীর অবতার। আমি বাংলার বিশেষভাবে একটি নাটকের নাম বলবো। আমি অর্ধেন্দু, শিশির, গিরিশ এই যুগটাকে কিছুটা হলেও ছুঁয়ে এসেছি। আমি একদম সমকালে চলে এসে আমি বলবো মনোজ মিত্রের ছায়ার প্রাসাদ নাটকের কথা। সেখানে দৈপায়ন চরিত্রটা অ্যান্ড্রোজিনির প্রকৃষ্ট উদাহরণ। মানে দৈপায়নের পরনে পুরুষের ধুতি, কিন্তু ধুতি পরবার স্টাইলটা মেয়েদের আটপৌরে শাড়ি পরবার মতন। তার গালে খোঁচা খোঁচা দাড়ি, কিন্তু তার দীঘল কেশ। তার অবয়বটা পুরুষের, কিন্তু অন্তর মাতৃস্নেহে নারী ভাবে পরিপূর্ণ। আর এই চরিত্রে অসামান্য অভিনয় করেছিলেন স্বয়ং মনোজ মিত্র দৈপায়নের চরিত্রে। আমাদের দুর্ভাগ্য নাটকটার এখন আর অভিনয় দেখার সুযোগ হবে না, কারণ স্যারের বয়স হয়েছে, আর দ্বিতীয়ত তার কোনো ভিডিও ডকুমেন্টসও নেই। তবু যদি আমরা নাটকটাকে পাঠ করি, পড়ি এবং যদি স্টিল ফটোগ্রাফসগুলোও দেখি, তাহলেও কিছুটা আন্দাজ পেতে পারবো। আমি এবার আসবো গৌতম মুখোপাধ্যায়ের প্রসঙ্গে। গৌতম দা ম্যাক্সিম গোর্কির মা নাটকে মায়ের চরিত্রে স্ত্রী ভূমিকায়, মানে স্ত্রী বেশে দিনের পর দিন অভিনয় করেছেন। প্রায় 2000 রজনী নাটকটির অভিনয় হয়েছে সারা ভারতবর্ষ জুড়ে, ভারতবর্ষের বাইরেও। এছাড়াও গৌতম দা প্রায় 39টা নাটকে অভিনয় করেছেন স্ত্রী ভূমিকায়, স্ত্রী বেশে। আমি প্রকাশ ভট্টাচার্যের নির্দেশনায়, নান্দিপটের প্রযোজনায়, শেখর সমাদ্দারের লেখা রমণীমোহন নাটকের কথা উল্লেখ করবো এই প্রসঙ্গে। সেখানে রমণীমোহন অ্যান্ড্রোজেনি ক্যারেক্টার, সেখানে অভিনয় করেছেন চপল রানী, চপল ভাদুরী। শেখর সমাদ্দারের ডিরেকশনে, শেখর সমাদ্দারেরই লেখা নাটক আভাসের প্রযোজনায় সুন্দর বিবির পালা, সেও এই অ্যান্ড্রোজেনি ক্যারেক্টার সুন্দর বিবি, তাতেও চপলদা অভিনয় করেছেন। মৈনাক সেনগুপ্তর নাটক পড়শি বসত করে, কার্টেন কলের প্রযোজনায় তীর্থঙ্কর চট্টোপাধ্যায়ের ডিরেকশনে। সেখানে সরাসরি নাটকে অ্যান্ড্রোজেনি ক্যারেক্টার ছিল না, কিন্তু গৌতম হালদার যখন অভিনয় করেন সেটাকে অ্যান্ড্রোজিনাস ভাবেই ক্যারেক্টারটাকে প্রেজেন্ট করেন। আমি দেখেছি সে নাটক অসাধারণ। এবং গৌতম দা তো নিজের নয় নাটুয়ার প্রযোজনায় যখন লক্ষ্মীর পরীক্ষা করেছেন, সেখানে তিনি স্ত্রী বেশেই স্ত্রী চরিত্রে অভিনয় করেছেন। এছাড়া মেঘনাদ বধ কাব্য বা নকশিকাতার মাঠে একাধিক নারী চরিত্রে তিনি অভিনয় করেন। মনীষ মিত্রের কসবার্গর প্রযোজনায় উরুভঙ্গমে তো প্রায় সমস্ত পুরুষ অভিনেতাই স্ত্রী ভূমিকায় অভিনয় করে স্ত্রী চরিত্রগুলো, এবং সেখানে খুব সক্রিয়ভাবে স্পষ্টভাবে অ্যান্ড্রোজেনি প্রসঙ্গ আসে, ইরাবানের আখ্যান আসে উরুভঙ্গমে। মনীষদার মেঘনাদ বধ কাব্যতে রাবণের চরিত্রে অভিনয় করেছেন ঝুনুদি, সীমা ঘোষ পুরুষ ভূমিকায়। মনীষদার দক্ষিণ রায়ের পালা নাটকে বনবিবির চরিত্রে ফিমেল সাজে মঞ্চে অ্যাপিয়ার করত দক্ষিণবঙ্গের একটি ছেলে শান্তি। আমি উজ্জ্বলদার একটি নাটকের কথা এই প্রসঙ্গে উল্লেখ করব। বাদশায়নের কামসূত্রম অনুসরণ করে লেখা স্যাশে প্রকাশিত হয়েছিল। কামসূত্রম নাটকটার নাম, কামশাস্ত্র অনুসরণ করে লেখা। এবং সেখানে কেন্দ্রীয় চরিত্র দীপ্তিময়ী, সে একজন নপুংসক, সে প্রেমহীন, কামহীন, কিন্তু তার পয়েন্ট অফ ভিউ থেকেই পুরো নাটকটাকে দেখা। সেই সূত্রধার, সেই আমাদেরকে পুরো কাহিনীটা বলছে। নাটকটি এখনো অনভিনীত। আমি শুনেছি পঙ্কজদার কাছে, পঙ্কজ মুন্সির কাছে, যে মোহিত চট্টোপাধ্যায় নাকি অর্ধনারীশ্বর নিয়ে একটি নাটক লিখতে আরম্ভ করেছিলেন, কিন্তু নাটকটি সম্পূর্ণ করতে পারেননি। দেবেশ দা কাজ করেছেন তৃতীয় লিঙ্গের মানুষদের নিয়ে। দেবেশ চট্টোপাধ্যায় ওয়ার্কশপ বেস্ট প্রোডাকশন অন্তরঙ্গ থিয়েটারের জন্য দেহান্তর মনান্তর। এছাড়া অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের যখন সদাগরের নৌকো তিনি করছেন, সেখানে কোনো অ্যান্ড্রোজেনি ক্যারেক্টার নেই, কিন্তু দেবেশ দা নিয়ে আসছেন অ্যান্ড্রোজেনি ক্যারেক্টার। কারণ এক জায়গাতে অজিতেশ বন্দ্যোপাধ্যায় উল্লেখ করছেন যে প্রত্যেকটি পুরুষের মধ্যেই একজন নারী থাকে। সেই চরিত্রে অসম্ভব ভালো অভিনয় করেছিল রাজীব বর্ধন। রাজীবের নিজের দল যাদবপুর মন্থনের হয়ে রাজীব আমার লেখা নাটক শুনো মনসা কথা মঞ্চস্থ করেছে, বা পরবর্তীকালে ইলা, আমাদের অর্ধেক আকাশ, এই সমস্ত নাটকগুলোতেও ওর অ্যান্ড্রোজেনি এসেছে। গল্ফগ্রিন ঘরে বাইরের প্রযোজনায় বিজয় তেন্ডুলকারের নাটক মিত্রাচি গোষ্ঠার অনুবাদ মিত্রা বাংলাতে অভিনীত হয়েছে, সেও অল্টারনেট সেক্সুয়ালিটি নিয়ে নাটক। আমি এবার আসবো একেবারে আমাদের সমকালের
শ্রেষ্ঠ নাট্যকারের প্রসঙ্গে ব্রাত্য বসু, ব্রাত্যদার কথায়, ব্রাত্যদার একাধিক নাটকে অল্টারনেট সেক্সুয়ালিটি এসেছে এবং এসেছে গভীর মনস্তত্ত্বের হাত ধরে। এই প্রসঙ্গে আমি উল্লেখ করব অশোকনগর নাট্যমুখের প্রযোজনায় অভি চক্রবর্তীর নির্দেশনায় মৃত্যু ঈশ্বর যৌনতার কথা, আমি অনুকূল দা আরোরার কথা, বালিগঞ্জ স্বপ্ন সূচনার প্রযোজনায় হেমলেট দ্য প্রিন্স অফ গারানহাটা, কিংবা আমাদের মির্জাফর কালিন্দী ব্রাত্যজানের প্রযোজনা। তবে এই মনস্তত্ত্বের হাত ধরে অল্টারনেট সেক্সুয়ালিটির চলন, এর শ্রেষ্ঠ উদাহরণ হচ্ছে ব্রাত্যদার কৃষ্ণ গহ্বর নাটক। আমাদের সেক্সুয়াল ওরিয়েন্টেশন যে ফ্লুইডের মতন, সেটা যে কোনো মুহূর্তেই তার অভিমুখ পরিবর্তিত হতে পারে, সেই সত্যটা খুব সুস্পষ্ট হয়ে ওঠে এই নাটকে। একজন প্রতিষ্ঠিত কিন্তু নিঃসঙ্গ মধ্যবয়সী বিবাহিত একজন অধ্যাপক, তিনি তার স্ত্রী, সন্তান, খ্যাতি, প্রতিপত্তি সমস্ত কিছুকে ছেড়ে তার ছাত্রের প্রতি প্রেমে বিমোহিত হয়ে যান এবং এই চরিত্রে অসাধারণ, এই অধ্যাপকের চরিত্রে অসাধারণ সেরিব্রাল অ্যাক্টিং করেছিলেন ব্রাত্যদা নিজে। লোককৃষ্টি এবং নিভার্সের যৌথ প্রযোজনায় তপন থিয়েটারে আমি এই নাটক দেখেছিলাম। আমি এবার আসব আমার নিজের প্রযোজনাগুলোর প্রসঙ্গে। আমি প্রথম এই অ্যান্ড্রোজিনি নাটক নিয়ে কাজ করি 2001-এ, সেটা অন্তরীণ নাটকটি। আমি হাওড়ার শরৎ সদনে 2 নম্বর প্রেক্ষাগৃহে নাটকটা মঞ্চস্থ করি, আমাদেরই এখানকার আঞ্চলিক কিছু ছেলে মেয়েদের নিয়ে দল তৈরি করে। কিন্তু খুব দুঃখের বিষয়, মাত্র 2টি অভিনয়ের পরই আমাকে নাটকটি বন্ধ করে দিতে হয়, প্রযোজনা বন্ধ করে দিতে হয় সামাজিক চাপের কারণে, এবং ছেলেমেয়েরাও দল ছেড়ে দিয়ে চলে যায়। এবং আমার আরও দুঃখের বিষয়, সেই প্রযোজনাটির কোনো ডকুমেন্টসই আমার কাছে আজকে নেই। প্রায় 20 বছর আগে, তখন আমাদের এই অভিজ্ঞতা নেই, যে কাজ করতে করতে কাজ শিখছি, ফলত কোনো ডকুমেন্টস রাখা হয়নি। এরপর প্রায় দীর্ঘ 10 বছর আমি সেই সামাজিক চাপের কারণেই এই ধরনের নাট্যচর্চা বা নাটক লেখা সম্পূর্ণ স্থগিত রাখি। তারপর 2011-তে আমি লিখি শুনো মনসা কথা, কিন্তু দমদম শব্দমুক্ত নাট্যকেন্দ্রের প্রযোজনায় যখন নাটকটা করতে যাই, তখনও সেই সিনিয়র মেম্বারদের কাছ থেকে প্রেশার আসে এবং আমি খুব দুঃখের সঙ্গে নাটকটার মহলা বন্ধ করে দিতে বাধ্য হই। এবং পরবর্তীকালে নাটকটা পড়ে আমার কাছ থেকে নেয় রাজীব বর্ধন, এবং রাজীব তো এখনও সেই নাটকটার প্রযোজনা করে চলেছে। এরপর আমি 2013-এ একদম সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে ঋতুপর্ণ ঘোষ নাটকটার মঞ্চস্থ করি। তারপর থেকে আজ পর্যন্ত গত 7 বছরে প্রায় 7টি নাটক আমি মঞ্চস্থ করেছি, যেগুলোর বিষয় এই অ্যান্ড্রোজিনি। এই ঋতুপর্ণ ঘোষ, উপল ভাদুরী, মায়া মৃদঙ্গ, রাজকুলো গাথা, সিটি অফ জয়, রাতভর বৃষ্টি, মানুষ এবং যোজনগন্ধা ইত্যাদি। এর মধ্যে মানুষ, সিটি অফ জয় এবং রাতভর বৃষ্টি অনুদিত নাটক। এটা ওড়িয়া নাটকের বাংলা রূপান্তর। কলিঙ্গ নাট্য মহোৎসবের জন্যই নাটকগুলো নির্মিত হয়েছিল। ভুবনেশ্বরের রবীন্দ্র মণ্ডপে নাটকগুলো অভিনীত হয় এবং আমি দেখেছি উড়িষ্যার দর্শক খুব সাগ্রহে এই নাটকগুলোকে গ্রহণ করেছিল। এবং যোজনগন্ধা নাটকটা কুশীলবের প্রযোজনায় খুব সাম্প্রতিককালে করা, এবং সেই নাটকটা কেন্দ্রীয় চরিত্র কিন্তু নারী, সত্যবতী, মহাভারতের সত্যবতী, কিন্তু সেখানে সত্যবতীর প্রধান চরিত্রে অভিনয় করে পুরুষ অভিনেতা রঞ্জন বোস। আমার আগে বাংলা নাটকে মায়া মৃদঙ্গ নিয়ে সৈয়দ মুস্তাফা সিরাজের উপন্যাস মায়া মৃদঙ্গ নিয়ে কাজ করেছেন আরও 2জন নির্দেশক, বহরমপুর রেপার্টারির প্রদীপ ভট্টাচার্য এবং মালদা মালঞ্চর পরিমল ত্রিবেদী। এই যে মায়া, আমি মায়া নিয়ে বারবার সকলে কাজ করতে চান, রাজা সেন চলচ্চিত্র তৈরি করেছেন। এই মায়াটাই তো আমরা মঞ্চে নির্মাণ করতে চাই, যা নয় তাই, ম্যাজিক, এবং দর্শকও এই মায়াতেই বিমোহিত হতে চান। এই মায়াতেই তো শ্রীচৈতন্য, বিনোদিনী দাসী, সাবিত্রী দেবী, কুসুম কুমারী দিনের পর দিন দর্শককে মোহিত করেছিলেন। এই মায়ারই অনুসন্ধান করতে বলেছিলেন রবীন্দ্রনাথ শিশির ভাদুরীকে। আর এই মায়ার নির্মাণ এখনো পর্যন্ত নাট্য সমালোচক এবং দর্শকদের মতে আমার নাটকগুলোতে করতে পেরেছি, তাদের মত অনুযায়ী।
তবে এই কাজের সিংহভাগ কৃতিত্ব আমার প্রতিটি নাটকের প্রধান চরিত্রাভিনেতা রঞ্জন বোসের। রঞ্জনের অক্লান্ত পরিশ্রম এবং এই ধরনের চরিত্র করতে গেলে যে যাপনেও পরিবর্তন আনতে হয়, কারণ শুধু মহলা কক্ষ নয়, এত সহজ নয় কাজটা। ওই আলকাপের ভাষায় চলনে বলনে শয়নে স্বপনে নারী, সেই নারী না এলে শুধু একটা শাড়ি পরে একটা উইগ লাগিয়ে বিয়ার্ড লাইন মেকআপ দিয়ে ঢাকলেই কিন্তু নারী হওয়া যায় না, এত সহজ নয়। আপনি আপনার মা হতে যদি চান মঞ্চে, এত সহজে পারবেন না যদি না যাপনে আপনার সেই মাতৃত্ব আসে। রাতের পর রাত, জেলার পর জেলা, গ্রামের পর গ্রাম, এই একই গল্প। ভুলে যেও না গৌরমোহন বাবু, তোমার এই কলকাতা শহরটা কিন্তু গ্রাম দিয়ে ঘেরা। ম্যাডাম, বাবা ছাড়ো। কি হিংসে, হ্যাঁ? হিংসে যদি না করলাম তাহলে স্টার কিসের? রঞ্জন সেই কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে সেটাতে গেছে, আমি দেখেছি, সকলেই জানেন। সেটা আমার ক্ষেত্রে, এই কাজের ক্ষেত্রে একটা খুব বড় সুবিধের জায়গা। কিন্তু আমি আজকের আলোচনা শেষ করব এই জায়গাটাতে গিয়েই যে আমাদের ভারতবর্ষ জুড়ে, আমাদের বাংলা জুড়ে অ্যান্ড্রোজিনি নাটকের চর্চা হচ্ছে, এটা খুব ভালো কথা, খুব ভালো লক্ষণ। কিন্তু অ্যান্ড্রোজিনাস ক্যারেক্টারের অ্যাক্টররা কি প্রপার মর্যাদা পাচ্ছেন? আমি জানি ব্যক্তিগতভাবে গৌতম মুখোপাধ্যায়, চপল ভাদুরী, এমনকি রঞ্জনকেও এই চরিত্রের জন্য বহু লাঞ্ছনার শিকার হতে হয়েছে, বহু অপমান অবমাননার শিকার হতে হয়েছে। এবং শুধু কিন্তু সেটা সামাজিক চাপের ক্ষেত্রে নয়, সামাজিক স্তরে নয়, এমনকি আমাদের অতি ঘনিষ্ঠ নাট্য পরিসরেও। আমি দেখেছি আমাদের বহু নাট্যদলে বহু এফিমিনেট কিশোর বা যুবক যদি অভিনয় করতে আসে, তাকে দিনের পর দিন মহল্লা দিয়ে বলপূর্বক ভীষণ মাস্কুলাইন ক্যারেক্টারে অভিনয় করতে বাধ্য করানো হয়, বা হয়তো কোনো ভাঁড়ের চরিত্রে স্থূল হাস্যরস তৈরি করার জন্য তাকে মঞ্চে তোলা হয়। আমি প্রথমেই যে কথাটা বলেছিলাম, যার যেটা ভাব স্বভাব সেটাই তো স্বাভাবিক, এবং নাট্যশিল্প সেই স্বাভাবিকত্বকেই মর্যাদা দেয়। তাহলে তো এই ক্ষেত্রে সেই মর্যাদা রাখতে পারি না আমরা। এরপর ফলত যেটা হয়, এই সমস্ত কিশোররা, যুবকরা আমাদের নাট্য দলগুলো ছেড়ে চলে যায়। এটা বোধহয় আমাদের নাটকের ক্ষুদ্রতা, দীনতা, এটা আমাদের লজ্জা। আমি আশা করব যে একটা সময় আসবে, আমাকে যেমন 10 বছর ধরে সামাজিক চাপের কারণে এই ধরনের নাট্যচর্চা বন্ধ রাখতে হয়েছিল, আমার এই সময় যে সমস্ত নির্দেশকরা কাজ করছেন, যেমন শিলিগুড়ি ঋত্বিকের কুশল চক্রবর্তী, আমি নাম বলবো নৈহাটি রঙ্গসেনার ধ্রুপদ ঘোষ, থিয়েটার ওয়ার্কার্স রেপার্টারি সৌরভ চট্টোপাধ্যায়, যাদবপুর মন্থনের সোহম সরকার, অনিক ঘোষ, এদেরকে এই চাপের মুখে পড়তে হবে না। এরা অনেক মুক্ত পরিসরে এই অ্যান্ড্রোজিনি সাবজেক্ট নিয়ে তাদের মতন করে কাজটাকে খুব ভালোভাবে করতে পারবে। তবেই আমার আজকের এতক্ষণের এই বকবকানি সার্থক, এবং আপনাদের এই যে এমবি পুড়িয়ে এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার অঙ্গং যন্ত্রণা সার্থক, এবং আসানসোল চর্যাপদের এই মহতি উদ্যোগ সার্থক। সকলে ভালো থাকবেন। আমি আসানসোল চর্যাপদের সকলকে আবারও অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা, ভালোবাসা জানাচ্ছি। রুদ্রপ্রসাদ চক্রবর্তী এবং সায়ন্তী চক্রবর্তীকে আমার অনেক আদর, নমস্কার। যে বিষয়টা নিয়ে এতক্ষণ রাকেশদা কথা বললো, অর্থাৎ অ্যান্ড্রোজিনি, সেই বিষয়টা নিয়ে আপনারা কি ভাবছেন? কতটা সত্যি আমরা সচেতন এই বিষয়টি নিয়ে? থিয়েটারে হয়তো আমরা দেখতে ভালোবাসি, থিয়েটারে হয়তো দেখিও, কিন্তু বাস্তব জীবনে আমরা কতটা গুরুত্ব দিই এই বিষয়টিকে ভেবে দেখবেন একবার। আর যদি না গুরুত্ব দিই, তাহলে আমাদের গুরুত্ব দেওয়ার চেষ্টা করতে হবে বিষয়টিকে।
যাই হোক, চলে যাবো এবার আগামীকাল কার বক্তব্য শুনবো তার ছোট্ট ঝলক দেখে নি। সত্যি জড়িয়ে পড়াটা কাল হয়েছে থিয়েটারের সঙ্গে, মানে এই যে জড়িয়ে পড়া এবং প্রতিদিন খোঁজ অন্বেষণ যাওয়া এবং নিজের সঙ্গে নিজের লড়াই, অবসাদের সঙ্গে লড়াই, বিষাদের সঙ্গে মল্লযুদ্ধ। রবিদার নেমেসিস যখন আমি প্রথম করলাম তৈমুরের শাসনের পরবর্তী অধ্যায়ে, আমার কাছে আরেকটা জানালা খুলে গেল। কবিতা, কাব্য সব মিলিয়ে মিশিয়ে আরেকটা নতুন ধরনের গদ্য ভাষা। তারা খুব চিৎকার চেঁচামেচি করেন, তারা বিরক্ত হন, তারা সুইট লাভ স্টোরি না পেয়ে বিরক্ত হন, তারা বিরক্ত না হন একটা লাভেবেল এন্ডিং না পেয়ে আমার নাটক। দেখে নিলাম আগামীকাল কার বক্তব্য, অর্থাৎ শ্রী অভি চক্রবর্তীর বক্তব্য শুনবো চতুর্থ পর্যায়ের পঞ্চম অর্থাৎ শেষতম পর্বে। তবে এই শেষে এসে একটি কথা বলে রাখা ভালো যে এই জাহান্নামের সমাচারের এই যে 5 জন যারা বক্তব্য রাখলেন বা রাখবেন আগামীকালও, তাদের থেকে আমি একটি জিনিস শিখেছি, তা হলো তাদের যে অনধিকার চর্চা বলে একটি ধারাবাহিকভাবে অনুষ্ঠান আমরা ইউটিউবে দেখতে পাচ্ছি, সেই অনুষ্ঠানে থেকে আমি অনেকটা সমৃদ্ধ হয়েছি এবং যার থেকে এই আন্তর্জাল নাট্য আলোচনা সমৃদ্ধ হয়েছে। এবং যখন আলোচনা হয়েছিল অভিদার সাথে বা রাকেশ দার সঙ্গে, তারা কিন্তু আমাকে এই যে টুকরো টুকরো ঝলক সেই বিষয়টি নিয়ে একটি সাজেশন দিয়েছিলেন যে কিভাবে আরো ভালো করা যেতে পারে। ভবিষ্যতে আরো আলোচনা হবে নিশ্চয়ই সকলের সঙ্গে। আপনারাও আপনাদের মতামত জানান আমাদেরকে আমাদের ইউটিউব বা ফেসবুক কমেন্টে বা মেসেঞ্জারে বা ফোন করে আমাদেরকে আপনার মতামত জানাতে পারেন কি করে আমরা আরো সমৃদ্ধ হতে পারি। তবে আগামীকাল শ্রী অভি চক্রবর্তীর বক্তব্য নিয়ে থাকবো চতুর্থ পর্যায়ের পঞ্চম অর্থাৎ শেষতম পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, থিয়েটারের পাশে থাকবেন, নাট্যময় বা জয়তে। ভাবতে শেষে খাবে স্যাটেলাইট মেকআপে স্পিরিট গামের গন্ধ, কমেডি ট্র্যাজেডি হ্যামাশে আয় নাটকীয় দ্বন্দ্ব, তৃপ্তি বিনোদিনী তারা সুন্দরী কে আসো ভাদের পথে, হাত বাড়ালে বন্ধু তোমার চর্যাপদ, ইচ্ছেটা নাই স্বপ্ন পারি চর্যাপদ।